বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালীর বেগমগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার ও মৌলভীবাজারে আছেন আমিনুল ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। যেমনটি আমার প্রতিবেদনে বলেছিলাম যে ফেনী থেকে যে পানিগুলো পশ্চিম দিকে যাচ্ছিল সেটি ক্রমে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিকে আসছে, এবং যার প্রেক্ষিতে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে নোয়াখালী বেগমগঞ্জের পরে কেন্দুরবাগ বা এ ধরনের আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু বেশ পানিতে প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে একটি বাসার সামনে আছি, এখানে বন্যা দুর্গত একটি পরিবারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা অত্যন্ত করুণ সময় পার করছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি তাদের ভবনের যে বিল্ডিং, তাদের যে ঘর, সেই ঘরের ভেতরে প্রবেশ করেছে, এবং কোনোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে ওনারা এখানে আছেন এবং বলছেন যে ওনারা এখনো পর্যন্ত তেমন উল্লেখযোগ্য পরিমাণে কোনো ত্রাণ পাননি। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এটি লক্ষ্মীপুর নোয়াখালী যে মূল সড়ক, সেই মূল সড়কের পাশেই একটি বাসা, যেই বাসা এখানেই যদি এ পরিমাণ পানি হয়, এর যত দক্ষিণে যাওয়া যাচ্ছে বা এর যত দক্ষিণে যাওয়া যায় তত দূরে পানির পরিমাণ আরো অনেক বেশি, এমনটি আমাদের মানুষজন জানিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভেতরে আসলে কিভাবে পানি ঢুকেছে, এবং তারা যতটুকু সম্ভব তাদের যে সকল আসবাবপত্র আছে সেগুলো উঁচুতে ওঠানোর চেষ্টা করেছেন, এবং তারা আমাদের জানিয়েছেন যদি এর চেয়ে যদি বেশি পানি বেড়ে যায়, আল্লাহ নাও করুক, সেক্ষেত্রে তারা হয়তো এখানে ওনাদের স্থানীয় ভাষায় যে টং বলে, টঙের উপরে উঠে শেষ রক্ষার চেষ্টা করবেন নিজেদেরকে। কারণ তারা বলছেন যে এখানে আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলো ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে, এবং আসলে তাদের সেই সুযোগও বা নেই এবং সেই উপায়ও নেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার। তাই তারা পানি কমার জন্যই অপেক্ষা করবেন, এখানেই তারা থাকবেন শেষ পর্যন্ত, এমনটি তারা বলছেন। এবং বলছেন যে সেক্ষেত্রে তাদের একটি অন্যতম যে সমস্যা, যেহেতু তাদের রান্নার কোনো সুযোগ নেই, কারণ তাদের যে চুলোগুলো ছিল সেগুলো অলরেডি পানির তলে তলিয়ে গেছে। তারা আহ্বান জানিয়েছেন যারা ত্রাণ দেন বা তাদেরকে যেন ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং এখানে অসুস্থ রোগী আছে, ছোট শিশুরা আছে যারাও অসুস্থ, কাজেই তাদের ওষুধ দরকার, এবং খাওয়ার সুপেয় পানি এবং অন্যান্য যে সকল শুকনো খাবার, সে খাবারগুলো তাদের দরকার। তারা বলছেন যে আজ দুদিন ধরে ভালোভাবে তারা তেমন কিছু খেতেই পারেননি। তো একটি যেটি বলছিলাম যে রাস্তার পাশেই এই অবস্থা, তাহলে যত ভেতরে যাওয়া হবে তত কিন্তু পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ, এমনটি আমাদের জানিয়েছেন এখানকার যে সকল স্থানীয় মানুষ আছেন তারা। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের দ্বারা ভেতরে গিয়ে আসলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্রটি তুলে ধরা, এবং একই সাথে আমরা বলবো যে যারা ত্রাণ দিচ্ছেন, যেহেতু এখন চারদিকে পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান, বা একেবারে কোথাও গলা পর্যন্তই পানি উঠে গেছে, হয়তো এরপরে আরও বেশি পানি যদি কোথাও থাকে সেখানে হেঁটে গিয়ে ত্রাণ দেওয়ার কোনো সুযোগ নেই। কাজেই গতকালকেও আমি বলেছি, আজকেও বলেছি যে এই মুহূর্তে এইসব এলাকায় সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে নৌকা। কারণ নৌকার মাধ্যমেই আসলে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে বা যে জায়গাগুলোতে কোনোভাবেই গলা সমান পানির কারণে হেঁটে যাওয়ার সুযোগ নেই, সেখানে গিয়ে মানুষকে ত্রাণ সেক্ষেত্রে দেওয়ার সম্ভব হবে। তো এ কারণেই মানুষজন বলছেন যে যদি নৌকা নিয়ে আসে এবং ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে হয়তো এই যাত্রায় তারা পানি কমা পর্যন্ত কোনোভাবে রক্ষা পেতে পারেন। তবে যদি এক্ষেত্রে আরেকটি জিনিস বলে রাখি যে পানি যদি আরো কোনো কারণে বেড়ে যায়, তখন কিন্তু এদেরকে কোনোভাবে রেস্কিউ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো সেক্ষেত্রেও নৌকার অত্যন্ত প্রয়োজন হয়ে যাবে, যে কারণেই সকলে বলছেন যে এই মুহূর্তে শুকনো খাবার, পানি, এসব কিছু এবং ওষুধের পাশাপাশি নৌকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো গত পরশু থেকে আমি ফেনী, নোয়াখালী বেশ কিছু এলাকায় বন্যা দুর্গতদের অবস্থা পর্যবেক্ষণ করেছি এবং প্রতিবেদনের মাধ্যমে তা দর্শকদের জানানোর চেষ্টা করেছি। গতকালকেও আমরা দেখেছিলাম যে নোয়াখালীর বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে, এবং এমনভাবেই প্লাবিত হয়েছে এক রাতের মধ্যে পানি অনেক দূর উচ্চতায় উঠে গিয়েছিল। অনেকে যারা আশা করছিলেন যে হয়তো আর পানি উঠবে না, এই আশায় তারা তাদের বাসায় ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এক কাপড়ে বা হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে তারা বাধ্য হয়েছেন বের হয়ে শুকনো জায়গায় যেতে। এবং এই যে বিষয়টি বলছি, এটি কিন্তু শুধুমাত্র নোয়াখালী বা ফেনী বা লক্ষ্মীপুরের এলাকার ঘটনা না। আপনারা জানেন যে
11টি জেলায় বাংলাদেশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে একটি আছে সিলেটের মৌলভীবাজারে আমাদের সহকর্মীরা সংবাদ সংগ্রহ করছেন, তাদের কাছে আমরা যাব সেখানকার কি বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে। তার আগে বলি যে এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জের পাশে যে কেন্দুরবাগ থেকে এখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। দিন ধরে মৌলভীবাজারের যে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ সেটি যত সময় যাচ্ছে ক্রমশ সেটি কমে আসছে। গতকালও যেখানে পানি ছিল সেখান থেকে আস্তে আস্তে এই পানিগুলো নেমে যাচ্ছে এবং পানি নেমার সাথে সাথে কিন্তু যে ক্ষতচিহ্ন সেগুলো কিন্তু ভেসে উঠছে। বিভিন্ন জায়গাতে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা খামারিরা ছিলেন তাদের অনেক জায়গা থেকে তাদের মৎস্য চাষের খামার ভেসে গিয়েছে। পাশাপাশি অনেকের লোকালয়ে পানি ছিল, সেই পানিগুলো নামলেও ঘরগুলোকে নতুন করে মেরামত করা এখন নতুন চ্যালেঞ্জ। এবং আপনারা জানেন যে এলাকাতে বন্যা হয় সেই এলাকাতে যে ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের পক্ষ থেকে যে কমিটিগুলো হয়ে থাকে এখন সেই কমিটিগুলো গঠনের পালা এবং প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা যারা রয়েছেন তারা এই যে উদ্ধার তৎপরতা ছিল এতদিনের উদ্ধার তৎপরতার পর আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তাদেরকে এখন খাবার সরবরাহ থেকে শুরু করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, পাশাপাশি এই যে রোগবালাই ছড়িয়ে পড়ার যে প্রবণতা থাকে বন্যায় সেই রোগবালাই যাতে ছড়িয়ে না পড়ে, সংক্রমণ যাতে না হয় সেজন্য মেডিকেল টিমের তৎপরতা এগুলো আসলে এখন মৌলভীবাজারে কার্যক্রমের অংশ হিসেবে চলছে। তবে পাশাপাশি সাধারণ মানুষ যেটি মনে করেন, সাধারণ মানুষের কথাই আমরা গেল কয়েকদিন ধরে তুলে ধরছিলাম। সাধারণ মানুষ মনে করেন যে এই যে খাবার বিতরণের তৎপরতা সেটি একটি দিক নির্দেশনামূলক এবং সব এলাকাতে যাতে সমানভাবে বন্টন হয় সেই দিকগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হোক এবং যারা এখানে দূর দূরান্ত থেকে ত্রাণবাহী গাড়িগুলো নিয়ে আসছেন, যারা ত্রাণ বিতরণ করতে এসেছেন এবং এখনো যারা আসছেন তাদেরকে যাতে মৌলভীবাজারের প্রত্যন্ত গ্রামগুলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, প্রশাসনের পক্ষ থেকে যেন এই গাইডলাইনটুকু দেওয়া হয়। এটি আসলে সাধারণ মানুষের কথা। অনেক এলাকাতে ত্রাণ বিতরণ হচ্ছে কিন্তু একই এলাকাতে বারবার ত্রাণ বিতরণের কথা উঠে আসছে। সবগুলো গ্রামে যদি দিক নির্দেশনামূলক ব্যবস্থা থাকে, প্রশাসনের পক্ষ থেকে যদি ভাগ করে দেওয়া থাকে তাহলে এই বন্যা কবলিত এলাকার মানুষের যে দুর্ভোগ সেটি আস্তে আস্তে কমে আসবে। এবং এই মুহূর্তে যেহেতু ঘুরে দাঁড়ানোর পালা, অনেকের বাড়িঘর মেরামতের প্রয়োজন পড়বে, সেই জায়গাতে প্রশাসনের সহযোগিতা এবং তাদের হস্তক্ষেপ কামনা করেন মৌলভীবাজার মানুষ। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী এবং মৌলভীবাজারে।